মাতচোর শওকাত মোল্লা গতকালই গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশে পালানোর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন শওকাত, কিন্তু চুনাখালীতে আমজনতা দেখেই চিনতে পেরে যায় তাকে। এরপর তাকে তাড়া করে সাধারণ মানুষ এলাকা ছাড়া করে। শেষমেশ এনআইএর হাতে ধরা পড়েন। আপনারা আশা করি সকলেই খবরটি জানেন, তাই এই বিষয়ে আর বিস্তারিত আলোচনা করছি না। এটি বাদ দিয়ে আরও 5টি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরছি। তাই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলে আসি মূল বিস্তারিত খবরে। 1 নম্বর, ডায়মন্ড হারবার এফসি নিয়ে বিপদে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবছরই আই লিগ জিতে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার এফসি। রাজ্যে পালা বদলের পর সংশয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। তাদের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। শুক্রবার এই কথা জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। সংবাদ মাধ্যমকে নিশীথবাবু জানান, ক্লাবের গঠন এবং কার্যকলাপ নিয়ে বিভিন্ন অভিযোগ জমা পড়েছে রাজ্য সরকারের কাছে। নিশীথের কথায়, ডায়মন্ড হারবারের বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছি আমরা। সঠিক নিয়ম মেনে ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে কিনা তা নিয়ে অভিযোগ পেয়েছি। পাশাপাশি ক্লাব চালানোর অর্থ কোথা থেকে আসে, কোথায় অর্থ খরচ করা হয় তা নিয়েও অভিযোগ রয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ক্লাবের আর্থিক অবস্থা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন নিশীথবাবু। পাশাপাশি তদন্তের প্রয়োজনে ক্লাবের স্পন্সরদেরও তলব করা হতে পারে। নিশীথবাবুর কথায়, আলোচনার জন্য স্পন্সরদের ডাকা হতে পারে। কোথা থেকে ক্লাব চালানোর টাকা আসছে, কিভাবে টাকার যোগান দেওয়া হচ্ছে তা দেখা হবে। বহুদিন ধরেই অভিযোগ, নিয়োগ দুর্নীতি, কয়লা পাচারের টাকা অর্থাৎ কালো টাকা সাদা করতেই ডায়মন্ড হারবার এফসি খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভালোই ব্যবসা চালাচ্ছিলেন অভিষেক। আর স্পন্সরের কথা একদম ছাড়ুন, ওগুলো দেখনদারি মাত্র। আসল জায়গায় ঢিল মেরেছে বিজেপি সরকার। এবার কেঁচো খুঁড়তে সব বেরিয়ে পড়বে। সুতরাং আরও একদিক থেকে বিপদে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপনাদের কি মনে হয়, এবার সত্য উদ্ঘাটন হবে তো? কমেন্ট করে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানান। চলে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে। পাল্টি মারলেন মমতার প্রিয় পাত্র আলাপন বন্দ্যোপাধ্যায়। তাও একা নন, স্ত্রীকে সঙ্গে নিয়ে। যিনি মমতার হ্যাঁতে হ্যাঁ, নাতে না করতেন সবসময়, এবার মমতার দুঃসময় তিনিও পাল্টি মারলেন। কথায় আছে না, নিজে বাঁচলে বাপের নাম। আলাপনের ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য। আলাপন ভালো করেই জানেন তার আর কোনো গুরুত্ব নেই, তার ওপরে মমতার আর কোনো ক্ষমতাও নেই। এইদিকে দিল্লি হাইকোর্টে কেস চলছে, এখন তদন্ত আরও দ্রুত শুরু হবে। এই পরিস্থিতিতে মমতাও কিচ্ছু করতে পারবে না। এই অবস্থা বুঝেই মমতার সাথে যোগাযোগ বন্ধ করেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, ভোটে তৃণমূলের লজ্জার হারের পর পদত্যাগ করেন আলাপন। কিন্তু পরে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন ধরেননি আলাপন। এমনকি ডেকে পাঠালেও দেখাও করেননি, দূরত্ব তৈরি করেছেন। তিনি নিজেও জানেন মমতা তাকে যে মাইনা দিতেন সেই টাকার উৎস কী। এমনকি মমতার ব্যক্তিগত পরামর্শদাতা থাকাকালীন কত অর্থ তছরূপ করেছেন তার অন্ত নেই। এখন তদন্ত হলে সর্বনাশ হয়ে যাবে। এটাকে ধামাচাপা না দিলে গ্রেপ্তার হতে পারেন, সাথে কেরিয়ারে কালো দাগও লেগে যাবে। ওইদিকে বিজেপির সাথে নিজে প্রথমে যোগাযোগ করার চেষ্টা করলেও সফল হননি আলাপন বন্দ্যোপাধ্যায়। তাই এবার বিজেপিকে খুশি করতে নিজের স্ত্রীকে তার সঙ্গে এগিয়ে আনলেন। ইস্তফা দিলেন সোনালী চক্রবর্তীও। গত বছর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধ্যাপক সোনালী চক্রবর্তীর নামে সুপারিশ পাঠিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সুপারিশ প্রথমে অনুমতি দেননি তৎকালীন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এর সপক্ষে রাজ্যপালের যুক্তি ছিল, সোনালী চক্রবর্তী অন্য বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে রয়েছেন, তাই তাকে রবীন্দ্রভারতীর উপাচার্য পদে নিয়োগ করা যাবে না বলে জানিয়েছিলেন রাজ্যপাল। সেই সময় সোনালী কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ছিলেন। দীর্ঘ টালবাহানা কাটিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে গত আগস্টে
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ আমলা আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনালী চক্রবর্তী। সরকারি পালাবদলের পর সেই পদ এবার তিনি নিজেই ছেড়ে দিলেন। জানা গিয়েছে রাজ্যপাল আর.এন. রবির কাছে আজকে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। দেখার বিষয় এবার কি মনে হয়, আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানান। চলে আসি 3 নম্বর খবরে। বিধানসভার সই জাল কাণ্ডে রক্ষা কবচে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তার মামলা শোনেনি আদালত। আইনজীবীরা দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন, কিন্তু হাইকোর্টের মহামান্য বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের বেঞ্চ সেই আর্জি সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে। বলা হয়েছে আগামী বুধবার 10ই জুন অভিষেকের মামলার শুনানি হবে, কিন্তু সই জাল কাণ্ডে আগামী 8ই জুন অভিষেককে ভবানী ভবনে তলব করেছে সিআইডি। এর আগে একবার তিনি হাজিরা এড়িয়েছেন। সিআইডির কাছ থেকে 15 দিনের সময় নিয়েছিলেন অভিষেক, কিন্তু তাকে 8 তারিখ হাজিরা দিতেই হবে বলে জানানো হয়েছে। এরপরই সিআইডির নোটিশকে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে মামলা করেছিলেন। তাকে গ্রেপ্তার করা হতে পারে এই আশঙ্কা থেকে আগাম জামিনের আবেদনও জানান অভিষেক। শুক্রবার তার আইনজীবীরা বিচারপতি দাসের এজলাসে এই মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন। দুবার আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়, কিন্তু অগ্রাধিকারের ভিত্তিতে মামলাটি শুনতে রাজি হননি বিচারপতি। শুনানি না হওয়ায় রক্ষা কবচও পাননি অভিষেক। ফলে আগামী সোমবার সিআইডির তলবে তিনি সাড়া দেবেন কিনা তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। এদিকে যদি হাজিরা না দেন তাহলে গ্রেপ্তারও হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলে আসি 4 নম্বর খবরে। বিক্ষোভ প্রদর্শন করে গ্রেপ্তার হয়েছিলেন প্রবীণ রাজনীতিক অসিত মজুমদার। তারপর জুড়ে ছিল তোলাবাজির অভিযোগে মামলা, এবার জুড়ল ধর্ষণের চেষ্টার অভিযোগ। শুক্রবার চুঁচুড়া আদালতে হাজির করানো হয়েছিল হুগলির চুঁচুড়ার প্রাক্তন বিধায়ককে। তাকে আরও 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ এবং আদালত সূত্রের খবর, তোলাবাজির অভিযোগে মামলা হয়েছিল তৃণমূলের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে। সেই সময় জামিন পেয়ে গেলেও নতুন করে একটি মামলায় যুক্ত করা হয়েছে তার নাম। 2023 সালের একটি ধর্ষণের চেষ্টার মামলায় অভিযুক্তদের মধ্যে অসিত একজন বলে অভিযোগ। জানা গিয়েছে চুঁচুড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ডের এক যুবতী অসিতের বিরুদ্ধে এই মামলাটি করেছেন। শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টার অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে আরও 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। দেখার বিষয় পরে কি হয়। চলে আসি 5 নম্বর এবং শেষ গুরুত্বপূর্ণ খবরে। পশ্চিমবঙ্গের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের বাস্তব চিত্র ও পরিকাঠামো খতিয়ে দেখতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত স্বীকৃত অস্বীকৃত সরকারি অনুদানপ্রাপ্ত কিংবা সম্পূর্ণ বেসরকারি স্তরে পরিচালিত মাদ্রাসার পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করতে জেলা শাসকদের নির্দেশ দিল নবান্ন। আগামী 5ই জুলাই 2026-এর মধ্যে এই সমীক্ষা প্রক্রিয়া শেষ করে নবান্নে চূড়ান্ত এবং সুসংহত জেলাভিত্তিক রিপোর্ট জমা দেওয়ার ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। গত 5ই জুন 2026 তারিখে নবান্নের সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা সমস্ত জেলা শাসকের কাছে পাঠানো হয়েছে। তাতে পরিষ্কার জানানো হয়েছে রাজ্যের প্রতিটি ব্লকে এবং পুরসভা এলাকায় এই সমীক্ষা চালাতে হবে।